গান শেষে আলভি বুক পকেট থেকে একটা নুপুর বের করে মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সযত্নে মিষ্টির পা নিজের কোলের উপর রেখে আলতো হাতে মিষ্টির পায়ে পায়েল পরিয়ে দেয়। আলভির স্পর্শ পেয়ে মিষ্টির চোখ বন্ধ করে নিল, গা ভাসিয়ে দিল অনুভূতির জোয়ারে। মিষ্টি শোন। কি বল? পায়েলটার দাম 80 টাকা নিয়েছে, বাকি 20 টাকা আমি খেয়ে ফেলেছি। চোর হইলেও ইমানদার আসছিস। আলভি নিচে তাকিয়ে মাথা চুলকালো। বর্তমান সবই তো ঠিকঠাক, তবে বিচ্ছেদের কারণটা কি? সুমা গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। সেসব পরে আরেকদিন শুনিস, আগে চল ভার্সিটি যেতে হবে। বই গোছাতে গোছাতে মিষ্টি সুমাকে তাড়া দিল। এ কি সুতো নিচ্ছিস কেন ব্যাগে? সুমা অবাক হয়ে শুধালো। কাজ আছে, তুই বুঝবি না। হাতের ইশারায় একটি রিক্সা ডেকে সুমাকে রিক্সা উঠিয়ে দিল মিষ্টি। কি রে, তুই উঠলি না যে? আমার একটি কাজ আছে, তুই চলে যা, আমি হেঁটে আসছি। আচ্ছা, সাবধানে কাজ শেষ করে চলে আসিস। যাচ্ছি তাহলে। সুমাকে বিদায় দিয়ে মিষ্টি হেঁটে হেঁটে কিছু দূর এগিয়ে এলো। সামনে তাকিয়ে ঠোঁটেলিয়ে হাসলো। কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় এই গাব গাছটা চোখে পড়ে মিষ্টির। কিছুদিন ধরে দেখছিল গাবের ফুল মাটিতে বিছিয়ে পড়ে আছে অবহেলায়, তাই আজ সাথে করে সুতো নিয়ে এসেছে। গাবতলায় বসে মালা গাঁথবে। মানুষ কত রকম ফুল প্রেমী হয়, গোলাপ, হাসনাহেনা, বেলি, বকুল। বিশেষ করে এইসব ফুলের প্রতি মেয়েদের কোমল মন দুর্বল, কিন্তু এইসব ফুলকে ছাড়িয়ে মিষ্টির মনের কোমল জায়গা জুড়ে আছে গাবের ফুল। তারও অবশ্য কারণ আছে। একদিন মিষ্টি আলবির কাছে ফুলের বায়না ধরেছিল। যেহেতু স্টুডেন্ট মানুষ, ফুল কেনার মতো হাতে টাকা ছিল না, যাই ছিল গঞ্জে যাওয়া আসার ভরাতেই চলে যেত। তাই বুদ্ধি করে আলভি তাদের গাব গাছের ফুল দিয়ে মালা গেঁথে আনলো মিষ্টির জন্য। মালাটা খুব সুন্দর হয়েছিল। মিষ্টিও মালাটাকে যত্ন করে খোপায় বেঁধে রেখেছিল সারাদিন। কথাগুলো মনে পড়ে আনমনে হাসলো মিষ্টি। মালা গেঁথে একটি মালা গলায় পরে নিল, আর একটি মালা গেঁথে মাথায় টিকলির মতো করে বেঁধে নিল। হাতে চুড়িও বানালো। এরপর মন চাইলো কানের দুল বানাতে, কিন্তু কানে লাগাবে কি করে? তারপর বুদ্ধি করে আগে থেকে পরে থাকা কানের দুলের সাথে বেঁধে দিল। দূর থেকে একটি প্রাইভেট কার থেকে সূক্ষ্ম দৃষ্টিতে মিষ্টির বাচ্চামো দেখছে এক জোড়া চোখ। এই যে মাটিতে পড়ে থাকা অযত্নের অবহেলায় ফুলগুলো যেন মিষ্টির ছোঁয়ায় আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ফুলগুলো গায়ে জড়িয়ে মিষ্টি মুচকে হাসছে, তার সাথে অজান্তেই ঠোঁটে হাসি ধরা দিচ্ছে আড়ালে চেয়ে থাকা চোখ জোড়ার মালিকের। মিষ্টি আবার ব্যস্ত হাতে আরেকটি মালা গাঁথা শুরু করলো। হঠাৎ মিষ্টির হাতে সুচ ফুটে গেল। দুই ঠোঁটের ফাঁক গলে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, আহ। গাড়িতে থাকা মালিকের বুকটা ধক করে উঠল। সুচটা যেন তার বুকেই বিঁধল। ব্যস্ত পায়ে গাড়ি থেকে নেমে মিষ্টির সামনে এসে বসলো। কোনো কথা বলার সুযোগ না দিয়েই আঙুল মুখে দিয়ে রক্ত চুষে নিল। কি করছেন কি আলভি ওয়াহিদ? মিষ্টির কথায় আলভি হুঁশে ফিরল। ঝাড়ি মেরে সরিয়ে দিল মিষ্টির হাত। অতঃপর কণ্ঠনালী গাঢ় করে বলল, এই মেয়ে, কি পড়েছো এসব? গাব গাছের বেতনির মতো লাগছে। ছি, যেমন নোংরা মনের মেয়ে তুমি, তেমন তোমার পছন্দ। কথা শুনে বলতে বলতে মিষ্টির মালাগুলো টেনে ছিঁড়ে ফেললো। জোরে টানার কারণে মিষ্টি অবশ্য ব্যথাও পেল, কিন্তু আলভি সেদিকে ভ্রুক্ষেপ করলো না। কষ্টে মিষ্টির বুকটা ফেটে যাচ্ছে। আলভি বদলে গেছে, সাথে তার পছন্দও বদলে গেছে। বদলাবেই না কেন? তখন আলভি ছিল শূন্য পকেটের মাঝে, আজ তার কত টাকা পয়সা আছে। এখন কি আর এই তুচ্ছ ফুলের মূল্য দেবে? মিষ্টি এই মুহূর্তে আলভিকে কড়া গলায় কিছু বলতে পারল না। কণ্ঠ রোধ করে গলা চেপে আসলো। কথা না বাড়িয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল মিষ্টি। আলভি উদাস চোখে চেয়ে থাকে সেদিক পানে। গাবতলিতে বিছিয়ে থাকা ফুলগুলোর উপর হাঁটু গেড়ে বসে পড়ে। এক মুঠো ফুল হাতে তুলে নিয়ে চিৎকার করে বলে ওঠে, সেদিন তোর ওই ফুল বাঁধা খোপায় থমকেছিলাম, আজ নতুন করে আবারও আমার গন্তব্য থমকে গেল তোর তুমিতে মুগ্ধ হয়ে। কয়েকদিন ধরে বাড়িওয়ালা খুব বিরক্ত করছে। 2 মাসের ভাড়া বাকি। এ মাসে যদি না দিতে পারে তবে বলেছে অন্য কোথাও বাসা দেখতে। সুমা আর মিষ্টি দুজনেই অনাথ। খুব কষ্ট করে টিউশন পড়িয়ে নিজেদের পড়ার খরচ চালায়। তার মধ্যে বাড়ি ভাড়ার টাকাটা ম্যানেজ করতে হিমশিম খেতে হয়। সামনে ফাইনাল এক্সাম, ফর্ম ফিল আপের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। বাড়িওয়ালাও বারবার শাসিয়ে যাচ্ছে। 2 বান্ধবী কি করবে বুঝতে পারছে না। সুমা পান্তা ভাতের থালাটা মিষ্টির সামনে দিয়ে বলে, তাড়াতাড়ি নাস্তা করে নে, চাল শেষ আজকেই। কাল চাল না কিনতে পারলে না খেয়ে থাকতে হবে। মিষ্টি ভাতের থালা দিকে তাকালো। কালকের বেঁচে যাওয়া ভাতে পানি ঢেলে রেখেছিল সুমা, তার মধ্যে একটা পেঁয়াজ আর মরিচ নিয়ে দুজনেই তৃপ্তি করে খেলো। তারপর ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। কিছু ভেবেছিস? সুমার কণ্ঠে অসত্য স্পষ্ট। মাথায় আসছে না। আমি ফাইনালটা দেব না মিষ্টি। 1 বছর গ্যাপ গেলে তেমন কিচ্ছু হবে না। পাগল হয়েছিস তুই? একদম চিন্তা করবি না, একটা ব্যবস্থা ঠিক হবে। আমি কোনো পথ দেখছি না মিষ্টি। আছে একটা পথ। কি? আমার কানের দুলগুলো বিক্রি করে দিব। কিন্তু এটা তো তোর খুব প্রিয়। তোর বাদ দে তো, মানুষ বেঁচে নেই, স্মৃতি দিয়ে কি হবে? তার চেয়ে ভালো কাজে লাগাই। মিষ্টির স্বর্ণকারের দোকানে গিয়ে কানের দুলগুলো বিক্রি করে নিল।
বিনিময়ে পেল 22,000 টাকা। মনে মনে হিসাব কষিয়ে নিল, বাড়িওয়ালা 3 মাসের ভাড়া 12,000 টাকা আর 8,000 টাকা দুজনের ফর্ম ফিল আপের জন্য লাগবে। বাকি 2,000 টাকা দিয়ে টুকটাক বাজার করে নেবে। টাকাগুলো হিসাব করতে করতে দোকান থেকে বেরোলো মিষ্টি। হঠাৎ কোথা থেকে যেন সিসকে চোর এসে টান দিয়ে মিষ্টির হাতের টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেল। চোখের পলকে চোর উধাও, মিষ্টি কোথায় খুঁজবে দিশেহারা হয়ে গেল। ধাপ করে বসে পড়লো রাস্তায়। দাদিজানের শেষ স্মৃতি বিক্রি করে দিল অভাবে পড়ে, আর সেই অভাবের টাকা চুরি করে নিল আরেকজন। শেষ আশাটুকুও নিভে গেল। এখন কিভাবে পরীক্ষা দিবে সেই ভেবেই কান্নায় ভেঙে পড়ল। দূরে টঙের দোকানে দাঁড়িয়ে পুরো বিষয়টা নজরবন্দি করছে আলভি। মাঝে মাঝে সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে দীর্ঘশ্বাস। বাসায় এসে মিষ্টি সুমাকে জড়িয়ে ধরে খেতে দিল। শেষ আশাটুকুও নিভে গেল রে সুমা। সুমা আতকে উঠে বলল, কি হয়েছে মিষ্টি? মিষ্টি মুমূর্ষ কণ্ঠে উত্তর দিল, দুলগুলো বিক্রি করে যেই টাকা পেয়েছিলাম চুরি হয়ে গিয়েছে। মিষ্টির কান্নায় সুমাও ভেঙে পড়ল। সত্যি, টাকার অভাব সবচেয়ে জঘন্য অভিজ্ঞতা একটা মানুষের জীবনে। যার টাকা নেই সে ঠিকই প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। তার বেঁচে থাকা হয় দুর্বিষহ। চাচি আর কয়েকটা দিন সময় দিন, আপনার ভাড়া দিয়ে দিব। আপনাকে তো বললাম টাকা চুরি হয়ে গিয়েছে। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে মিহি কণ্ঠে বলল মিষ্টি। ভদ্র মহিলার মুখ ভর্তি পান, গাল মুখ বাঁকা করে দাঁত দিয়ে চিবিয়ে যাচ্ছে। পানের লাল পানি গালে বেয়ে বেরিয়ে এসেছে মুখের বহির্ভাগে। ভদ্রমহিলা বাম হাত দিয়ে পানিটুকু মুছে বাজখাই গলায় চেঁচাতে চেঁচাতে বলল, দেখো মাইয়া, এত চুরি টুরির কথা আমারে হুনাইতেইও না। আমার ভাড়া লাগবো, ভাড়া দিবা, না দিতে পারলে বিদায় হইবা। তবে যাওয়ার আগে আমার 3 মাসের ভাড়া দিয়া যাইবা যেমনে পারো, নইলে পুলিশে দিমু এই কইয়া রাখলাম। গায়ে গতরে তো ভালোই দেখা যায়, লাগলে শৈল বেচা আমার ভাড়া শোধ কইরা যাইবা। মহিলার কথায় সুমা রেগে গিয়ে ধাক্কা মেরে বসলো। রাগ জেদের সংমিশ্রণে বলল, যেখান থেকে পারি ভাড়া দিব। তোর ভাড়া পেলেই তো হয়েছে না? একদম মাঝে মাঝে কথা বলবি তো কাল টেনে ছিঁড়ে ফেলবো। আরো কিছু বলতে যাবে মিষ্টি সুমাকে বাধা দিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন চাচি, ওর মাথা ঠিক নেই। আমাকে আর 3 দিন সময় দিন, টাকা দিয়ে দিব। মহিলাটি রাগে গজগজ করতে করতে বলল, 3 দিন যেন মনে থাকে। 3 দিন পর সোজা পুলিশ নিয়ে আসমু। তারপর হিংস্র চোখে সুমার দিকে তাকালো। আমার গায়ে হাত দিয়া ভুল করলি মাইয়া, হিসেব তোলা রাখলাম, কড়াই গন্ডায় ওসুল কইরা ছাড়মু। দেখলি ওই মহিলা কি বললো? আমি এক্সাম দিব না, টিউশনের টাকাটা পেলেই ছুঁড়ে মারবো মুখের উপর। চুপ করে থাকতে পারিস না? কি দরকার ছিল ঝামেলায় জড়ানোর? তো কি করব, এমনিতে মাথা ঠিক নেই, তার উপর ওই মহিলা বাজে বাজে বকে। বেশি কথা না বলে ভাব কি খাবি এখন। চাল তো শেষ। আমার কাছে ভাড়ার টাকা আছে, সেটা দিয়ে বরং 2টা রুটি কিনে আন। আজ হেঁটেই ভার্সিটিতে যাব। দরজার আড়ালে দাঁড়িয়ে প্রথম থেকেই পুরো ঘটনাটা দেখলো আলভি। চোখ দুটো ভয়ঙ্কর শক্ত করে বড় বড় পা ফেলে হেঁটে বেরিয়ে গেল। হঠাৎ করেই প্রকৃতি তার রূপ বদলে নিয়ে বর্ষণধারা শুরু করেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আর ভার্সিটিতে যাওয়া হলো না। সারা বেলা একটা রুটি ভাগ করে খেয়েই কাটিয়ে দিল 2 বান্ধবী। 2টি রুটি কিনেছিল, একটা দুপুরের জন্য রেখে দিয়েছে। যেহেতু ঘরে চাল নেই তাই এভাবেই দিন কাটাতে হবে। 2 বান্ধবী ফোলারের উপর বসে জানালা দিয়ে তাকিয়ে আছে তাদের অনিশ্চিত জীবনের দিকে। বৃষ্টিময় দিন যেন রাতে পরিণত হয়েছে। থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের গুরুম গুরুম ডাক আত্মা কাঁপিয়ে তুলছে, শিহরণ জাগাচ্ছে শরীর আর মনে। প্রিয় একান্ত মানুষকে কাছে পাওয়ার ব্যাকুলতা, বৃষ্টির বেগ বারবার সাথে সাথে সমান তালে বৃদ্ধি পাচ্ছে। কেউ পড়ে আছে খিদা পেটে, মাথায় চিন্তার বোঝা নেই। কেউ বসে ফুঁসছে প্রিয়তমার প্রিয় হয়ে, অন্যদিকে কেউ অশ্রু বিসর্জন দিচ্ছে নিজের সর্বস্ব পরপুরুষকে বিলিয়ে দিয়ে। গায়ের উপর বসে হায়নার মতো ছিঁড়ে খাচ্ছে মেয়েটির শরীর। মেয়েটি মৃত মানুষের ন্যায় চুপ করে আছে। এই নরপশুর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা সে করছে না। বাইরে বৃষ্টির প্রকোপ যত বাড়ছে হায়নাটা যেন আরো বেশি হিংস্র হয়ে উঠছে। অবশেষে নিচের চাহিদা মিটিয়ে সরে গেল মেয়েটির উপর থেকে। পাশে রেখে গেল টাকার মোটা বান্ডেল। মেয়েটি মূর্তির মতো একবার টাকার দিকে, তারপর সেই পাথরের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নড়া আঁচল। আঁচলে মুখ চেপে দাঁড়িয়ে আছে হাওয়া বেগম। আলভি একের পর এক জিনিসপত্র ভেঙে চলছে। হাত কেটে রক্ত পড়ছে। মাথার দিকটা খানিকটা কেটে গিয়ে রক্ত বের হয়ে চোখে মুখে লেপটে গেছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। রক্ত চোখে হাওয়া বেগমের দিকে তাকিয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, কোথায় আপনার স্বামী? ডাকুন তাকে। আমার জীবনটা নরক করে কিভাবে এত শান্তিতে আছে সে? কি হয়েছে আলভি? মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না। ওবায়দুল ওয়াহিদ ভরাট কণ্ঠে বলল, নারী যে মায়ের জাত আপনি মানেন ওবায়দুল ওয়াহিদ? তোমার সাথে এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। এসব ছেলে মানুষের স্বভাব এখনো গেল না দেখছি। কথায় কথা জিনিসপত্র ভেঙে ফেলো কেন? আলভি ফোঁসফোঁস করতে করতে ওবায়দুল ওয়াহিদের কলার চেপে ধরে বলে, আপনি বাবা বলে এতদিন কিছু বলিনি। আপনার ব্যবসায় আমি কখনো নাক গলাইনি, তাহলে আপনি কেন আমার জীবনে নাক গলালেন? কি উল্টাপাল্টা বলছো আলভি? কলার ছাড়ো বলছি। পেছন থেকে আবির ওয়াহিদ রাগী কণ্ঠে বলল,
এসে গেছে বাবার চামচা। আলভি বিড়বিড় করে বলল। কোনো কথা না বলেই ধাক্কা দিয়ে কলার ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। হঠাৎ পা থামিয়ে দিয়ে পেছন ফিরে বলল, অন্তত একবার যদি টের পাই তোমরা আমার পিঠ পিছে বেইমানি করেছ, খোদার কসম তোমাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করে দিব। হাতের মধ্যে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টগুলোতে স্পষ্ট লেখা আছে লিজা 2 মাসের গর্ভবতী। এই খবর প্রতিটি মেয়ের জন্য এক সুখকর বার্তা, কিন্তু লিজার জন্য যেন এই খবর দুঃখের বার্তা নিয়ে আসলো। আবির ওয়াহিদ যদি জানতে পারে লিজা গর্ভধারণ করেছে, তবে নিষ্ঠুর মনে পুরুষটা নিষ্পাপ বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখতে দিবে না। ভেবে শিউরে ওঠে লিজা। এই নিয়ে 3য়-বার গর্ভধারণ করলো লিজা। আগের 2বার আবির ওয়াহিদ কোনোভাবে জানতে পেরে জোর করে গর্ভপাত ঘটায়। অতীতের কথা মনে উঠতেই লিজার দম বন্ধ হয়ে আসে। কত পুরুষের শয্যাসঙ্গী হতে হয়েছে হিসাব নেই। গর্ভের বাচ্চাটা কোনো ক্লায়েন্টের, তাও জানে না সে। শুধু জানে জীবনে তো কোনো সুখই পেল না, শুধু মাতৃত্বের সুখটুকু পেতে চায়। সন্তান টাক্স জন্ম দিতে চায় সে, কিন্তু কিভাবে সম্ভব? চিন্তা করতে করতে শুধু আলভির নামটাই মাথায় এলো লিজার। সুযোগ বুঝে ছুটলো আলভির কাছে। দুপুরে রক্তারক্তির পর আলভি আর ঘর থেকে বের হয়নি। লম্বা শাওয়ার নিয়ে সবেমাত্র বিছানায় পিঠ লাগিয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করা মাত্রই চোখের সামনে ভেসে উঠল মিষ্টির অসহায় মুখখানা। অভাব অনটনের চিন্তায় ঘুম না হওয়ায় চোখের নিচটা কালশেটে দেখাচ্ছে। খিদের জ্বালায় পেটে হাত চেপে রয়েছে। আলভি আর চোখ বন্ধ করে থাকতে পারলো না, লাফ দিয়ে উঠে বসলো। জোরে জোরে নিঃশ্বাস ফেললো কয়েকবার। আলফি, দরজা খোল তাড়াতাড়ি। লিজার লঘু কণ্ঠের আওয়াজ শুনে আলভি দ্রুত দরজা খুলে দিল। তবে চোখ তুলে লিজার দিকে তাকালো না একটিবার। কি করে তাকাবে? সেই সাহস যে তার নেই। মাথা নিচু করে রেখেই জিজ্ঞেস করলো, কিছু বলবি লিজা? লিজা হাতে থাকা রিপোর্টগুলো আলভির দিকে এগিয়ে দিল। আলভির রিপোর্টগুলো নেড়ে চেড়ে বলল, কি এগুলো? আমার প্রেগন্যান্সির রিপোর্ট পজিটিভ। আলভি হাসলো, অভিমানী কণ্ঠে বলল, তুই আত্মহত্যা কেন করছিস না লিজা? অন্তত এই নরক থেকে তো মুক্তি পেতি। প্লিজ তুই মরে যা, আমি নিতে পারছি না। আমি এত সহজে মরতে চাই না আলফি। তোর বাপ ভাইয়ের তৈরি পাপের সাম্রাজ্যের বিনাশ দেখে তবেই মরবো। আমি কি করতে পারি তোর জন্য? তোর ভাই জানতে পারলে এই বাচ্চাটাকেও বাঁচতে দিবে না। আমি বাচ্চাটা রাখতে চাই, মা হতে চাই। কি অন্যায় আবদার করছিস তুই? অন্যায় তো আমি ইচ্ছে করে করিনি। প্রতি রাতে তোর ভাই যদি নিজের স্ত্রী ঘরে পরপুরুষ পাঠাতে পারে, তবে পরপুরুষের বাচ্চা পেটে নেওয়াটা আমি অন্যায়ের মনে করি না। কিন্তু কোনো কিন্তু নয়। 10টি বছর ধরে আমার সাথে হওয়া সব অন্যায় সহ্য করে নিয়েছি। কোনো দিনের জন্য তোর সাথে আসিনি, আজ আসলাম নিজের সন্তানের জীবন ভিক্ষা চাইতে। আলভির সামনে শাড়ির আঁচল ধরে কাঁদতে লাগলো লিজা। আমি জানি না এই গর্ভে কার সন্তান, আমার পিতৃ পরিচয় চাই না। আমি শুধু জানি যে আসবে সে আমার সন্তান, তাকে আসতেই হবে। আর তুই আমার পাশে ঢাল হয়ে দাঁড়াবি। কথা দে, আমার সন্তানের কিছু হতে দিবি না, কথা দে। আলভি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা তো তাকে ভরসা করেই তার ভাইয়ের সাথে বিয়েতে মত দিয়েছিল, কিন্তু সেই ভরসা সে রাখতে পারেনি, কারণ তখন সে আপেক্ষিক ছোট ছিল। তার মতামতের কোনো ভ্যালু ছিল না। কিন্তু আজ সময় এসেছে লিজার ঢাল হয়ে পাশে দাঁড়ানোর, ভরসার জায়গাটা শক্ত করে তোলার। বিবেকের দংশন থেকে বাঁচতে আলভি স্পষ্ট ন্যায়পরায়ণ কণ্ঠে বলল, কথা দিলাম লিজা, তোর সন্তান পৃথিবীর আলো দেখবে, তাকে দেখতেই হবে। লিজা আলভিকে জড়িয়ে ধরে ফুফিয়ে কান্না করে দিল। আলভি তার স্নেহের হাত লিজার মাথায় রাখলো। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আলভি বলে উঠল, মিষ্টি বেঁচে আছে লিজা? লিজা আটকে উঠল। খুশি হলো কিনা বোঝা গেল না, তবে চোখে মুখে ভয় ধরা দিল। কাপা গলায় বলল, ওকে মেরে ফেলে আলবি নয়তো অনেক দূরে পাঠিয়ে দে। ওকে এই পাপের রাজ্যে আনিস না, ওর জীবনটা নরক হয়ে যাবে। আমাকে ভাইয়ার মতো ভাবিস না লিজা। কিভাবে বাঁচাবে মিষ্টিকে? নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচাবো। আর তোর বাপ ভাই হতে দিবে? মিষ্টি আমার কলিজা, আমার কলিজায় কেউ আঘাত দিতে আসলে তার কলিজাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। লিজা আর কিছু বলল না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। লিজা বেরিয়ে যেতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে দাঁত বের করে বিশ্রী হাসি দিল আবির ওয়াহিদ। বিড়বিড় করে বলল, তোর মিষ্টির রস আগে আমি টেস্ট করব ছোট। তানজিল নেশে বুধে বিছানায় উপর হয়ে পড়ে আছে। পিঠের উপর অজস্র নখের আঁচড়। ফ্লোরে এলোমেলো ভাবে একটি মেয়ে বসে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ আগে মেয়েটিকে জোর করে নিজের ফ্ল্যাটে তুলে নিয়ে এসে অমানবিক নির্যাতন চালায় তানজিল। নিজের পিপাসা মিটিয়ে ভারী শরীর নিয়ে আয়সীভাবে শুয়ে আছে বিছানায়। এতক্ষণ মেয়েটির গোঙানি তাকে পৈশাচিক আনন্দ দিলেও এখন কান্নার শব্দগুলো বিরক্ত লাগছে তার কাছে। নিজের ভারী শরীরটা টেনে উঠিয়ে মেয়েটির থুতনি চেপে ধরলো। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আলবি ভারী কণ্ঠে বলল, একটু আগে যা হয়েছে সব ভিডিও করে রেখেছি, যদি কারো কাছে বলতে যাস সোজা ইন্টারনেটে ভাইরাল করে দেব। মানুষ শকুনের মতো তৃপ্তি নিয়ে তোর নগ্ন দেহ দেখবে আর আনন্দ নেবে। হ্যাগো লাগে আমার কোনো শত্রুতা নাই বাপজান।
ঠিক মতো ভাড়া দেয় না দেখা একটু ভয় দেখাই। ভদ্রমহিলা ভয়ে থরথর কাঁপছে। সামনে টেবিলের উপর আলভি একটা চাকু হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। আচ্ছা, এই চাকুটা যদি আপনার গলায় চালাই ঠিক কয়েক সেকেন্ডের মাথায় আপনি মরে যাবেন। মহিলাটি ভয়ে কাঁপছে তো বটে, এই শীতের রাতেও তিরতির করে ঘামছে। বড় করে ঢোক গিলে বলল, বাবা আমার ভাড়া লাগবো না, ওরা আইস থেকে ফ্রি থাকবো, কোনো সমস্যা নাই আমার। মহিলার কথা শুনে আলভি বাঁকা হাসলো। পকেট থেকে 20,000 টাকার একটি বান্ডেল বের করে দিয়ে বলল, এখানে ওদের ভাড়ার চেয়েও বেশি টাকা আছে। কালকে টাটকা খাসির মাংস আর গরুর মাংস কিনে এনে সুন্দর মতো রান্না করে ওদেরকে দিয়ে আসবেন। আর হ্যাঁ, ভুলেও যেন আমার নাম বলবেন না, তাহলে এই চাকুটা সোজা গলায় চালিয়ে দেব। মহিলাটি ভয় পেয়ে দুহাত দিয়ে গলা চেপে ধরে। আলভি চুপচাপ অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকাল হতে না হতেই মিষ্টিদের কলিং বেল বাজিয়েই যাচ্ছে কেউ। মিষ্টি ব্যস্ত হাতে দরজা খুলে সামনের মানুষটাকে দেখে মুখটা চুপসে ফেলল। সাত সকালে কি এলো রে মিষ্টি? সুমা বলতে বলতে দরজা থেকে তাকিয়ে থেমে গেল। বাড়িওয়ালার মুখে হাসি টেনে কিছু বলতে যাবে, সুমা চেঁচিয়ে উঠল, এই মহিলা, আপনাকে না বলেছি 3 দিন পর আসতে? 3 দিন কি হয়েছে হিসাব জানেন না? আরে আমার আর রাগ করো কা, তোমাগো আজ থেকে কোনো ভাড়া দেওয়ান লাগবো না। তোমরা আমার বাসায় মাগনা থাকবা আজকে থেকে, নিজের বাড়ি মনে কইরা। সুমা আর মিষ্টি যেন আকাশ থেকে পড়লো। এই মহিলা দিনে দিনে এত পরিবর্তন হলে কিভাবে? এই মিষ্টি, আমাকে চিমটি কাটতো, চোখের সামনে কি সব সত্যি হচ্ছে? সুমার কথা মিষ্টির কানে গেল না। আশ্চর্যের রেশ যেন এখনো কাটছে না। আমারা তোমগো জন্য খাসির মাংস আর রুটি আনছি, যাও বইয়া খাইয়া নাও। দুপুরে কিছু রাইন্ধো না, আমি রাইন্ধা দিয়া যামুনে। হাতের বাটিটা মিষ্টির হাতে দিতে দিতে বলল, ভাড়া দিই না বলে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলতে চাচ্ছেন? তাই তো বলি, এত ভালো ব্যবহার কেন? তবা তবা মা, তোমগোরে বিষ দিলে আমার কল্লা আর কল্লার জায়গায় থাকবো না। কি? মিষ্টি সন্দেহ করলো। না না, কিছু না, তোমরা বরং খাইয়া নাও, আমার মেলা কাম পড়ে আছে। মহিলাটি হনহনিয়ে চলে গেল। মিষ্টি এর সময় এখনো বিশ্বাস করতে পারছে না যে মহিলা কাল এসে তো বাজে কথা বলে গেল, পুলিশের ভয় দেখালো, সেখানে এক রাতের মধ্যেই পাল্টে গেল, সোজা ভাড়াই মাফ করে দিল। আজব ব্যাপার। ধুর, এত ভেবে কি করব? খিদে পেটটা চোচো করছে, চল খেয়ে নি। অনেকদিন পর দুই বান্ধবী মাংস খেলো, মনের আনন্দে তৃপ্তি সহকারে। খাওয়া দাওয়া শেষ করে দুজন ভার্সিটির পথে হাঁটা ধরলো। 2 দিন হেঁটেই যেতে হয় তাদের। রিক্সা ভাড়ার টাকা নেই। মাস শেষ হতে কয়েকদিন বাকি, তারপর টিউশনের বেতন হাতে পাবে। এই কয়েকদিন একটু কষ্ট করতে হবে। মিষ্টি, হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ পেয়ে দাঁড়িয়ে যায় দুজন। পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে এক দেখাতেই চিনে ফেলে মিষ্টি। কেমন আছো মিষ্টি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আবির ভাই? তোমার বান্ধবীর জ্বালায় কি আর ভালো থাকা যায়? তুমিই বলো। কেন, কি করেছি লিজা? আলভির কাছে যখন থেকে শুনলো তুমি বেঁচে আছো, তখন থেকেই তোমার সাথে দেখা করার জন্য জ্বালিয়ে মারছে একদম। অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম। তুমি প্লিজ চলো একবার, তুমি চলো, লিজার সাথে দেখা করেই আমরা চলে আসবো আবার। তবে আলভি আমাকে চিনেও না চেনার ভান করতো। মনে মনে ভাবলো। মুখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মিষ্টির নিরাপত্তা দেখে আবির বলল, ভয় নেই, আমরা বাবার সাথে থাকি না, বাবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি আর লিজা একা থাকি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। এতদিন পর বান্ধবীর সাথে দেখা করা লোভ সামলাতে পারলো না মিষ্টি। সুমার দিকে তাকিয়ে বলল, তুই চলে যা সুমা, আমি একটু আসছি। উনি কে মিষ্টি? আলবি ওয়াহিদের বড় ভাই আবির ওয়াহিদ, আমার ছোটবেলার বান্ধবীর হাজবেন্ড। আচ্ছা, সাবধানে যাস। চলুন। আবিরের দিকে তাকিয়ে বলল মিষ্টি। মিষ্টিকে গাড়িতে উঠিয়ে ঘাড় বাঁকিয়ে শয়তানি হাসি দিল আবির। আবির মিষ্টিকে নিয়ে সোজা তার ফ্ল্যাটে চলে গেল। শুনশান নিরিবিলি ফ্ল্যাটে মাঝে মধ্যে লেজাকে নিয়ে আসা হতো বিদেশি ক্লায়েন্টদের মনোরঞ্জনের উদ্দেশ্যে, আর আজ মিষ্টিকে নিয়ে এসেছে নিজের জন্য। সেই 10 বছর আগের থেকে মিষ্টির জন্য আলাদা একটা আকর্ষণ কাজ করে আবিরের মনে। চেয়েছিল মিষ্টিকে বিয়ে করেই তার রানী বানিয়ে রাখবে, কিন্তু ওবায়দুল ওয়াহিদের জন্য সেটা হয়ে ওঠেনি। ওবায়দুল ওয়াহিদ বেশ ধুরন্ধর লোক, তাই তো ছেলের জন্য গরিব ঘরের মেয়ে নিয়ে এসেছে 7 লাখ টাকার বিনিময়। বিয়ের প্রথম না জানতে পারলেও লিজা ঠিক জেনে গিয়েছিল তার বাবা মা তাকে এক প্রকার টাকার বিনিময়ে বিয়ে দিয়েছে। তখন থেকে লিজা নিজের সত্তাকে ভুলে গিয়েছে, নিজের উপর হওয়া অন্যায়কে মেনে নিয়েছে। তবে অপেক্ষায় আছে এদের বিনাশ একদিন হবে, আর সেই বিনাশ না দেখা অবধি তার মুক্তি চায় না, মৃত্যুও চায় না। আবির ফ্ল্যাটের সামনে এসে হতবুদ্ধি হয়ে যায়। ফ্ল্যাটের সামনে আগে থেকেই লিজা দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে হাসি মুখে এগিয়ে গিয়ে মিষ্টিকে জড়িয়ে নিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে। লিজার কান্নায় মিষ্টির চোখেও পানি চলে আসলো। নিজেকে সামলে নিল মিষ্টি। লিজার কান্না তবুও থামছে না। মিষ্টির কাছে অদ্ভুত লাগলো। তুই সুখী তো লিজা? তোর কান্নায় অনেক দিনের চাপা কষ্টের গন্ধ পাচ্ছি। অনেকদিন হলো তুই কাঁদিস না, তাই না? মিষ্টির কথায় লিজা একটু বিচলিত হয়ে পড়ল। মুখে বৃথা হাসি টেনে বলল,
তুই তো আগের মতোই গোয়েন্দা আছিস দেখছি। তা আমার সাথে গোয়েন্দাগিরি চলবে না। আবির একবার মিষ্টিকে দেখছে তো আবার লিজাকে দেখছে। এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। এনেছিল মিষ্টিকে একান্ত নিজের করে নিয়ে আলভিকে উচিত শিক্ষা দিতে, কিন্তু এখানে সে সবকিছু ঘেটে গেল। হুট করে লিজাই বা আসলো কোথা থেকে? অনেকদিন পর লিজা হাসছে, আর এই হাসি দেখে আবিরের পিত্তি জ্বলে উঠছে। মনে মনে রাগ ফুসছে, দাঁতে কামড়ে মুখে হাসি এনে বলল, বান্ধবীকে কি এখানেই বসিয়ে রাখবে? ভেতরে নিয়ে চলো লিজা। মনে মনে বলল, এখানে এসে ভেবেছিস বান্ধবীকে বাঁচিয়ে নিবি? তোর সামনেই তোর বান্ধবীকে খাবো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ ভাবি, অনেকদিন পর তোমার কোনো বান্ধবীকে দেখলাম। ভেতরে এনে ভালোভাবে আপ্যায়ন করো, না হলে মেয়ের নিন্দে করার অভ্যেস আছে। আলভিকে দেখে আবির রীতিমতো ভেবাচাকা খেয়ে গেল। দুই ঠোঁট সরু করে বলল, আলভি তুই এখানে? কেন ভাইয়া, তোমার ফ্ল্যাটে বউয়ের বান্ধবী আসতে পারলে আমি কি দোষ করলাম? আবির রাগ সংবরণ করে কিছু বলতেই যাবে, তার আগে মিষ্টি বলে উঠল, আমি আজ যাই লিজা, ক্লাস আছে, পরে কোনো একদিন দেখা করে নিব। মিষ্টির চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গেল। মিষ্টি বিদায় নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। পেটের উপর হাত রেখে অনবরত কাঁপছে লিজা। সকালে বাড়িতে নিয়ে এসে বেধড়ক মারে আবির। এক পর্যায়ে পেটের উপর লাথি মারতে গেলেই আলভি এসে বাধা দেয়। তারপর কিছুক্ষণ দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। দুজনে খুব আহত হয়, কিন্তু কেউ কাউকে ছাড়তে নারাজ। আলভিও আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে বলে ঠিক করে নিল। এতদিন চুপ করে থাকলেও আজ আর চুপ করে থাকলে চলবে না। আজ আলভি ওয়াহিদও দেখিয়ে ছাড়বে তার মিষ্টির দিকে হাত বাড়ানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। হাওয়া বেগম এসে দুই ছেলেকে ছাড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। উল্টো আবির তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে লিজা চাপা চিৎকার দেয়। ততক্ষণে হাওয়া বেগমের মাথা থেকে রক্ত বের হচ্ছে। মায়ের এই অবস্থা দেখে আবির আর আলভি দুজনেই মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির যাওয়ার সময় রক্ত চোখে লিজার উপর হুকুম জারি করে গেল, আজ সারাদিন এক ফোঁটা পানিও পাবে না সে। দুপুর গড়িয়ে বিকেল, চারিদিকে আসরের আজান পড়েছে। চারদিকে আবছা কুয়াশায় ঢেকে গিয়েছে। শীতের মৃদুবন্ধ বাতাসে গায়ে কাটা দিয়ে উঠছে মিষ্টির। গায়ে শীতবস্ত্র চড়ায়নি, শীতের কারণে হাঁটতে বেগ পেতে হচ্ছে, তবুও থেমে নেই সে। হাঁটছে নিজ গন্তব্যে। হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে এসে থামলো। বাড়ির ভেতর থেকে একজন ভদ্রমহিলা এসে মিষ্টির হাতে টাকা দিতে দিতে বলল, আজ থেকে তোমার আর আসার দরকার নেই, আমার ছেলের জন্য নতুন টিউটর নিয়েছি। মিষ্টি মাথা নাড়িয়ে চলে আসলো। আসলে ভদ্রমহিলার ছোট ছেলেকে মিষ্টি টিউশন পড়ানোর জন্য আসে। সেই সুযোগেই তার বড় ছেলে মিষ্টিকে বাজে ইঙ্গিত করে মাঝে মাঝে, তাই মিষ্টি ভদ্রমহিলাকে কাট কাট গলায় বলে দিয়েছেন নিজের ছেলেকে সামনে রাখতে। হয়তো সেদিন মহিলা অপমান বোধ করেছেন মিষ্টির আচরণে, তাই মাস শেষ হতে না হতে বেতন দিয়ে বিদায় করলেন আর কি। সরু রাস্তা ধরে বাড়ির পথে হাঁটছে মিষ্টি। বেলা পড়ার সাথে সাথে শীতের প্রকোপ একটু একটু করে বেড়েই চলছে। তবে মিষ্টির মন্দ লাগছে না। সে কেবল হারিয়ে যাচ্ছে তার সুন্দর স্মৃতি ঘেরা মধুমাখা শৈশবে অতীত। আবহাওয়া সেদিন বেশ খারাপ ছিল। আকাশে ছিল কুয়াশার ঘনঘটা। কুয়াশার চাদর অতিক্রম করে সূর্যের দেখা পাওয়াটা প্রায় মুশকিল হয়ে পড়েছিল। ঘড়ির কাঁটা 8টার ঘরে, অথচ লেপ কম্বলের নিচ থেকে কারো ওঠার নাম গন্ধ নেই। আর সেই হাড় কাঁপানো শীতের মধ্যে মিষ্টি কাঁপতে কাঁপতে স্কুল ড্রেস পরে রেডি। স্কুলে পড়ালেখা সব বাহানার ঊর্ধ্বে হলো আলভি। এই একটা নাম, একটা মানুষই যথেষ্ট সব ব্যথার উপশম হিসেবে। এই যে হাড় কাঁপানো শীতের মধ্যে আলভির নামটা মনে এলেও এক ফালি উষ্ণতা শরীরের শিহরণ বইয়ে দেয়। আলভি কম্বল মুড়ি দিয়ে আরামসে ঘুমোচ্ছে, আর এই পাগলি মেয়ে ছুটে চলে এসেছে তার ঘুমরাজ্যের রাজপুত্রকে ডেকে তুলতে। প্রতিদিন রুটিন মাফিক একই কাজ করতে করতে এখন আর আলভির কাছে যেতে জড়তা কাজ করে না। কিন্তু আজ যখন আলভিকে টেনে তোলার জন্য কম্বলের নিচে গরম উষ্ণ হাতটি ধরলো, মুখটা যেন ধক করে উঠল। সাথে সাথেই হাত ছেড়ে উঠে যেতে চাইলো, কিন্তু পারলো কোথায়। আলভি খপ করে মুঠোবন্দি করলো মিষ্টির হাত। মিষ্টি আদুরে বিড়াল ছানার মতো গুটিয়ে গেল। মনের মধ্যে শুরু হলো অনুভূতিদের দহনযজ্ঞ। আচমকায় আলভি তার শীতল হাতে মিষ্টির কোমর জড়িয়ে ধরলো। মিষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শিরশির করে উঠলো গায়ের লোমকূপ। উষ্ণতার প্রখরতা বাড়াতে আলভি নিজের মাথা মিষ্টির কোলের উপর রাখলো। ঘোর লাগা কণ্ঠে বলল, এভাবেই থাকো, শীত করবে না। মিষ্টি অনুভূতিদের শিকলে আটকে গেল। চুপচাপ আলভির মাথার চুলের ফাঁকে ফাঁকে তার ছোট ছোট আঙুল দিয়ে বিলি কেটে দিতে লাগলো। মিষ্টির যত্নমাখা স্পর্শ পেয়ে আলভি তলিয়ে গেল গভীর নিদ্রায়। যেখানে একজন বালক একজন বালিকাকে একসঙ্গে একসময় একই স্থানে উপস্থিত থাকবে, সেখানে এক পর্যায়ে গিয়ে তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে। এটাই স্বাভাবিক। হোক সে বয়সে একটু কাঁচা, তবুও তারা ফিল করে গভীরভাবে একে অপরের সান্নিধ্য কামনা করে। কৈশোরের সময়টাতে এই আকর্ষণটা আরো বেশি বেড়ে যায়। যদি থাকে ভালোবাসা, তবে ভাবে ভালোবাসার মানুষকে ছুতে ভয় কি? কারণ অবুঝ মন ভালো মন্দের পার্থক্য করতে জানে না, জানে শুধু ভালোবাসতে। মনে মনে মানে শুধু ভালোবাসায় পাপ নেই। বর্তমান নিজের গায়ের উপর হঠাৎ উষ্ণতা পেয়ে মিষ্টির ধ্যান ভাঙলো। পাশে তাকাতে মেজাজ চটে গেল। গায়ের উপর থেকে শার্টটা রাস্তায় ছুঁড়ে মেরে হাঁটা শুরু করলো। পেছন পেছন দাঁত কেলিয়ে হেঁটে আসছে তানজিল।
শীতের সন্ধ্যায় মদ খেয়ে টলতে টলতে মিষ্টির পিছু নিয়েছে। মিষ্টি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে পেছনে তাকালো তানজিল আসছে কিনা দেখতে, কিন্তু পেছন ঘুরে কাউকেই দেখতে পেল না। মিষ্টি ভয়ে ওড়নার মাথা দিয়ে কপালের ঘামগুলো মুছে নিয়ে সোজা ভেতরে চলে গেল। অতঃপর আড়াল থেকে বেরিয়ে এলো আলভি। এক হাতে তানজিলকে ধরে রেখে চোখ বুলালো মিষ্টি যাওয়ার পথে। ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসলো, কণ্ঠনালী থেকে উচ্চারণ করলো, যে রক্তসিক্ত ক্ষতবিক্ষত হৃদয়ে অনুভূতিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলাম, সেই হৃদয়ে তুমি আবার প্রেমের স্ফুরণ হয়ে ধরা দিলে। স্যার, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে যেতে দিন। আমি কাউকে কিচ্ছু জানাবো না। আমাকে প্লিজ মুক্তি দিন। নেহার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেলেও কাছের দেয়াল ভেদ করে সেটা কারো কান অব্দি পৌঁছাল না। আজ সকালে নেহা ওয়ার্টি নামের বিশাল বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে এসেছে। মনে মনে একটু নার্ভাস ফিল করলেও স্যালারির কথা ভাবলেই শান্তি পায়। যেখানে সিলেক্ট হলে প্রথমেই স্যালারি 25,000 টাকা ধরা হবে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য কত কষ্ট করতে হয়, চাকরিটা পেয়ে গেল আর কোনো চিন্তা থাকবে না। ইউনিভার্সিটি থেকে নাকি তার রেজাল্ট আর অন্যান্য পারফরমেন্স দেখে তাকে যোগ্য হিসেবে সিলেক্ট করেছে ওয়ার্টি ইন্ডাস্ট্রি। তবে ইন্টারভিউ দিতে এসে সে খুব অবাক হলো বটে, কারণ এখানে সে ব্যতীত অন্য কোনো পার্টিসিপেন্ট ছিল না। তবে কি একা আমাকেই সিলেক্ট করেছে? কথাটা ভেবে নেহা মনে মনে হাসলো। 5 মিনিট অপেক্ষা করার পর একজন এসে বলল, আপনাকে স্যার যেতে বলেছে। নেহা মাথা নাড়িয়ে লোকটির পিছু পিছু গেল। মে আই কাম ইন স্যার? ওবায়দুল ওয়াহিদ চোখ তুলে তাকালেন। মেয়েটির পরনে বাসন্তী রঙের শাড়ি, চুলগুলো খোপা করে গুছিয়ে রেখেছে। লিপস্টিক রাঙা, পদ্ম ফুলের ন্যায় ঠোঁট আর কাজল কালো আঁখির দিকে ওবায়দুল ওয়াহিদ কামনা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার একটু অস্বস্তি নিয়ে আবার বলল, মে আই কাম ইন স্যার? ওবায়দুল ওয়াহিদ ধ্যান ভেঙে বলল, ইয়াস, কাম ইন। নেহা ভেতরে প্রবেশ করলো। ওবায়দুল ওয়াহিদ মুখে হাসি রেখেই বলল, বসো। নেহা প্রত্যুত্তর না করে একটি চেয়ার টেনে বসলো। তারপর হাতে থাকা ফাইলের কাগজপত্রগুলো এগিয়ে দিতে নিলেই ওবায়দুল ওয়াহিদ বাধা দিয়ে বলল, এসবের দরকার নেই, তুমি সিলেক্টেড। নেহা মুস্কি হেসে বলল, থ্যাংক ইউ স্যার। আমাকে কি কাজ করতে হবে? তুমি খুব বুদ্ধিমতী মেয়ে দেখছি। তোমার কাজ খুব সহজ, আর কাজ ঠিকমতো করতে পারলে তোমার স্যালারি হবে 5 লাখ টাকা। বসের কথা শুনে নেহা রীতিমতো বিষম খেল। ওবায়দুল ওয়াহিদ পানির গ্লাস এগিয়ে দিল নিঃশব্দে। নেহা একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, আমার কাজটা ঠিক কি হবে স্যার? তোমার কাজ আমরা বুঝিয়ে দেব বেবি। নেশালো কণ্ঠে পেছন থেকে বলে উঠলো আবির ওয়াহিদ। সাথে দাঁড়িয়ে দাঁত খেলিয়ে হাসছে তানজিল শেখ। নেহা পেছনে তাকিয়ে উঠে দাঁড়ালো। পরিবেশ আর পরিস্থিতি তার কাছে স্বাভাবিক মনে হলো না। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ওবায়দুল ওয়াহিদের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, স্যার, আমি জবটা করব না, আমি চলে যাচ্ছি। নেহার কথা শুনে তিনজনই যেন ভারী মজা পেল। তিনজনের মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। ওবায়দুল ওয়াহিদ এগিয়ে এসে নেহার শাড়ি ভেদ করে পাতলা কোমর খামচে ধরল। নেহা আহ শব্দ করে কেঁদে উঠল। ওবায়দুল ওয়াহিদ যেন আরেকটু আনন্দ পেল। ধীরে ধীরে নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখানে নিজের ইচ্ছায় এসেছো, যাবে আমাদের ইচ্ছায়। নেহা কেঁদে উঠল। ওবায়দুল ওয়াহিদের পায়ে পড়ে আহাজারি করতে লাগলো, কারণ সে বুঝতে পেরে গিয়েছে কিছুক্ষণের মধ্যে তার ইজ্জত নিলাম হয়ে যাবে। ওবায়দুল ওয়াহিদ কোনো কিছুতেই কান দিল না। নির্দয় মানুষটা নেহাকে টানতে টানতে নিয়ে যায় তার রেস্টরুমে। নিজের সকল চাহিদা মিটিয়ে পাঞ্জাবি পড়তে পড়তে বের হয়। তারপর আবিরকে ইশারা করে। আবিরও পৈশাচিক হেসে এগিয়ে যায়। পেছন থেকে তানজিল বলে ওঠে, ভাই তাড়াতাড়ি বের হইস, আমার জন্য একটু রাখিস। একে একে 3টা নরপশু মিলে খুবলে খুবলে খেললো একটি অসহায় মেয়ের শরীর। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে নেহা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তানজিল রেগে গেল। নিজের তৃপ্তি মেটানোর আগেই মালটা জ্ঞান হারালো। রেগে জ্বলন্ত সিগারেট দিয়ে দাগ বসাতে লাগলো নেহার নগ্ন শরীর জুড়ে। নির্দয় নির্মম নিষ্ঠুরতম মানুষগুলো সোফায় গায়ে লিয়ে বসে খোশ গল্পে মজে আছে, যেন একটু আগে কিছুই হয়নি। গলা ছেড়ে ওবায়দুল ওয়াহিদ বলল, বুঝলে তানজিল, বিদেশি বাজারে দেশীয় পণ্যের চাহিদা বেশি। ঠিক বুঝলাম না মামা। মেয়েদের শরীরে কোথায় কি আছে সেসব তো ঠিকই বুঝিস। সেটা তো ভাই রক্তের দোষ, মেয়ে দেখলেই মাথা আওলায়া যায়। খা ভালো কথা, কিন্তু ফুলের মতো দেহে দাগ কেন লাগাস? এই যে তুই এই মেয়েটার শরীর পোড়াইলি, এখন এগুলো রিমুভ হতেও তো টাইম লাগবে। বাদ দেন তো ভাই,
যেই শরীর আদর দিয়ে মনকে ঠান্ডা করতে পারে না, সেই শরীরে যন্ত্রণার দাগ দেখলেই শান্তি মিলে। তোমাদের কথা শেষ হলে আমার কথা শুনো। মেয়েটাকে সোজা আমাদের বাড়ির গেস্ট রুমে নিয়ে যাবে। রুমের আগের মেয়েটাকে যা ইচ্ছা করে মাটি চাপা দিয়ে দিবে, যেন গন্ধও না পাওয়া যায়। লিজাকে বলবে মেয়েটাকে যেন সাজিয়ে রেডি করে রাখে, কাল থেকে নতুন ক্লায়েন্ট আসবে। আবির বাঁকা হাসে বলল। ওবায়দুল ওয়াহিদ আর বসে থাকলেন না, সাদা পাঞ্জাবির বোতামগুলো লাগাতে লাগাতে বেরিয়ে গেল। তানজিল কি যেন ভেবে আবিরের দিকে তাকালো। ভাই কি বলবি, জলদি বল। না মানে আজ তো তোমার মন ভরে ফুর্তি করলে, কিন্তু আমি তো কিছু করার আগেই জ্ঞান হারালো, শরীরটা নিষ্পিস করছে ভাই। কে লাগবে সেটা তো বল। তানজিল আমতা আমতা করে বলল। যদি লিজা ভাবিকে একটু সেজে গুজে থাকতে বলতেন। এজন্য তো আমতা আমতা করার কি আছে? আমি এক্ষুনি লিজাকে সেজে গুজে থাকতে বলছি। শরীরের জ্বালা মিটিয়ে আয় যা। বলতে বলতে পকেট থেকে ফোন বের করে লিজাকে কল দিল। তানজিল বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। আজ আবারও স্বেচ্ছায় নিলাম হবে লিজার ইজ্জত, যা তার অভ্যাসে পরিণত হয়েছে। অতীত। আলভির বড় ভাই আবির ওয়াহিদ দীর্ঘ 10 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছে। আলভির বাবা মা বেশ খুশি। আলভিকে বলে দিয়েছিল যে সে যেন মিষ্টি, মিম, মারিয়া, লিজা, সুন্নিকে দাওয়াত করে। ভালো মন্দ রান্না করেছে, সবাই মিলে একসাথে খাবে। আলভি মনে মনে বেশ খুশি হলো, মিষ্টিকে আরেকটু বেশি সময় দেখতে পাবে ভেবে। স্কুলের টিফিন টাইমে 5 বান্ধবী চলে এলো আলভির বাসায়। আলভি সবাইকে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। আবির তখন 28 বছর বয়সের সুদর্শন যুবক। যে কেউ এক দেখাতেই মুগ্ধ হবে, তেমনি ভুল করে বসে সুমি এবং লিজা। দুটি কিশোরী মন অজান্তে নিজের মন দিয়ে ফেলে আবির ওয়াহিদকে। আর অন্যদিকে মিষ্টির চঞ্চলতার প্রেমে পড়ে যায় আবির ওয়াহিদ। কিশোরী মেয়ে মিষ্টিকে দেখে মনে হয়েছিল যেন সে এক স্বর্ণলতার দেখা পেয়ে গিয়েছে। কি সুন্দর পদ্মকুড়ির ন্যায় ঠোঁট, কি প্রাণবন্ত সেই ঠোঁটের হাসি। এই কিশোরী মেয়ে কি জানে তার এই চঞ্চল প্রাণবন্ত খিলখিল হাসির শব্দের প্রেমে ঘায়েল হয়েছে কোনো এক সুদর্শন পুরুষ? কথাগুলো ভেবে মনে মনে হাসলো আবির। দূর থেকে সেই হাসির সাথে তাল মিলিয়ে ঠোঁট প্রশস্ত করলো লিজা আর সুমি। কেউ জানে না কারো মনের খবর, অথচ দুজনের অনুভূতি এক, অনুভূতি ঘেরা মানুষটাও এক। তবে এই কি প্রথম ধাপ বিধ্বংসী ভয়ঙ্কর খেলার। সবাই মিলে খেতে বসেছে। ওবায়দুল ওয়াহিদ খাওয়ার ফাঁকে ফাঁকে সবার সাথে গল্প করছে। মিষ্টি আর আলভি একসাথে বসেছে। টেবিলের নিচ দিয়ে চলছে পা গোতাগতিক কার্যক্রম। আলভি পা দিয়ে পিষে দিচ্ছে মিষ্টির পা। মিষ্টি আর সহ্য করতে না পেরে এক লাথি বসালো, কিন্তু ভুলবশত লাথিটা আবিরের পায়ে গিয়ে লাগলো। আবির খাওয়া থামিয়ে কাশতে শুরু করলো। বাঁকা চোখে তাকালো মিষ্টির দিকে। মিষ্টির চোখ বড় বড় করে ফেললো, জিভে কামড় দিয়ে কান ধরে আবিরের দিকে তাকিয়ে মুখটা মিয়ে ফেললো। ইশারায় বুঝালো ভুল করে ফেলেছে। বিনিময়ে আবির মুচকি হাসলো, চোখের ইশারায় আশ্বাস দিল সমস্যা নেই। 40, 41, 42 গুনছে আর কান ধরে উঠবস করছে আলভি। মিষ্টি চেয়ারের উপর বসে এক হাত দিয়ে অন্য হাতে স্কেলটাকে মৃদু বাড়ি দিচ্ছে আর চোখ মুখ শক্ত করে তাকিয়েছে আলভির দিকে। বই আর পারতেছি না, সরি কইলাম তো। তোর জন্য আবির ভাইয়ার পায়ে লাথি মারলাম, এখন ওরা সামনে কেমনে যাবো বলতো? তোর ভাইয়া কিছু মনে করেনি। কাল সবাই মিলে ভাইয়ার সাথে গ্রাম ঘুরতে বের হব, তোকে নিব না। কেন আমাকে নিবি না কেন? আমাকে ছাড় নইলে। আচ্ছা বস এখানে। কাল কখন যাবি? কাল তো বসন্ত উৎসব, স্কুলে ক্লাস হবে না, সারাদিন ঘুরবো। আচ্ছা তাড়াতাড়ি চল, আর 2 মিনিট আছে, ক্লাস শুরু হয়ে যাবে। তুই আগে বলবি না? 2 মিনিটে স্কুল কেমনে যাব? মিষ্টি আলভির হাত ধরে বলল, হাবাগোবার বাচ্চা দৌড়া। দুজন হাতে হাত ধরে গ্রামের মেঠো পথ ধরে দৌড়াচ্ছে। আলভি হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে আর বলছে, আমার হাত ছাড়, আমি আর দৌড়াবো না। স্যারের হাতে মাইর খাইলে খাইছি, আমার ছাড়। একটু দৌড়ালেই মরবি না, পা থামালেই আমি ওই তোরে মাইরা ফেলবো। ও আল্লাহ, কোন গুন্ডার পাল্লায় আমাকে ফেললো? কথায় কথায় মাইরা ফেলে। কথা না বলে চুপচাপ দৌড়া। আলভি আবার হাঁপাতে হাঁপাতে বলল, শুন, তুই কালকে শাড়ি পরিস। ভাগ, শাড়ি পইরা আসলে উষ্টা খাইয়া পড়মু। তুই কি শাড়ি পইরাও এইভাবে দৌড়ানোর প্ল্যান করে রেখেছিস নাকি? দূর, তুই বুঝবি না। একা একা শাড়ি পরবো না, সবাই পরলে পরবো। সবার সাথে তোর কি? একা একা শরম করে। তুই সবাইকে রাজি করাতে পারলে আমি পারবো, নইলে না। তোর আল্লাহর দোয়াই লাগে, একটু তাড়াতাড়ি কর। সুমি বিরক্তি মিশিয়ে বলল মিষ্টিকে উদ্দেশ্য করে। 4 জন এসে আধ ঘন্টা ধরে বসে আছে মিষ্টির বাসায়, কিন্তু মিষ্টি এখনো রেডি হয়নি। দেখছো তোমরা, এই ধেমরি মায়ারে কি আমি এমনে এমনে বকি? সব কাজে এমন করে। চেহারা সুরত দেখছো কি হইছে, পিশাচের মতো দেখা যায়। মানুষের মায়ারা খাইয়া দায়া কি সুন্দর মোড়া দাজা হইয়া থাকে,
আর এরাই দিন দিন ফইনির মতো হইয়া ওঠে। মানুষে দেখলে মনে করে এই গাড়ি কিছু খাওয়াই না কোনোদিন। উফ মা, বাদ দিবা? কখন থেকে বলতেছো যাও তো, কাজে যাও। দেখছো দেখছো তোমরা মাইয়ার তেজ দেখছো? বেদ্যপ মাইয়া, আয়নার দিকে চাইয়া দেখ মা, কি হাসা কইছে না মিশা কইছে। মারিয়া, মিম, লিজা, সুমি মিলে ঠোঁট টিপে হাসছে। 5 বান্ধবী শাড়ি পরে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। একটু পর স্কুলের সভাপতি ওবায়দুল ওয়াহিদ তার বড় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন। সব শিক্ষকরা মিলে তাদের স্বাগত জানানোর রাজকীয় ব্যবস্থা করছে, কারণ ওবায়দুল ওয়াহিদ শুধু স্কুলের সভাপতি নয়, তিনি খুব দয়ালু একজন মানুষ। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ভবন, টয়লেট, চাপকল সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে তিনি অর্থ ব্যয় করেন, তাই তিনি বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। গতকাল তার ছেলে আসার কথা শুনে সব স্যাররা তাদেরকে বসন্ত উৎসবে নিমন্ত্রণ জানায়। নিজের বাবার জন্য আলভিরও খুব প্রাউড ফিল হয়। বাবার সম্মানের কারণে স্কুলের সবাই আলভিকে গুরুত্ব দেয়। একটু পর ওবায়দুল ওয়াহিদ তার 2 পুত্র নিয়ে উপস্থিত হয়। আবির ওয়াহিদ কালো প্যান্টের সাথে সাদা পাঞ্জাবি পরেছে, তার উপর একটি কালো কোটি পরা, চোখে কালো সানগ্লাস খুব মানিয়েছে। সুমিয়া লেচে অপলক তাকিয়ে দেখছে তাকে। সবাই মিলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মিষ্টি আর সুমি একসাথে এগিয়ে যায় আবিরকে ফুল দিতে। আবির মিষ্টিকে সানগ্লাসের আড়ালে মুগ্ধ হয়ে দেখলো, কি সুন্দর লাগছে পিচ্চি মেয়েটাকে। আবির দেখছে মিষ্টিকে আর সুমি দেখছে আবিরকে। মিষ্টি আবিরের দিকে ফুল বাড়িয়ে দেয়। আবির মনে মনে ভালোবাসার প্রথম অভ্যর্থনা ভেবে মুচকি হাসে। নিজের মনের কথা উগরে ফেলতে চোখ বন্ধ করে বলে, পিচ্চি মেয়ে, তোমাকে শাড়িতে পরিপূর্ণ নারী লাগছে। তোমার এই রূপ আজ দ্বিতীয়বারের মতো আমার হৃদয় হরণ করলো। কিন্তু যার জন্য এই বাক্য সে যে মধুময় হলো, তাকে যে সে কখন আলবি ছো মেরে নিয়ে গেছে। আমি ভাবতেও পারিনি আবির ভাই আপনি এত তাড়াতাড়ি আমার মাঝে মুগ্ধ হবেন। সুমির কণ্ঠস্বরে আবির ফট করেই চোখ খুলে ফেললো। সামনে দাঁড়িয়ে থাকা লজ্জায় রাঙা সুমিকে দেখে ভুরু কুঁচকাল। বিরক্তি ফুটে উঠলো চোখে মুখে, তবে সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে বুঝতে দিল না। মনে মনে অন্য প্ল্যান কষে নিল। না চাইতেও সুমির দিকে তাকে মুচকি হাসলো। লজ্জাবতী সুমি আর দাঁড়িয়ে থাকতে পারলো না এ প্রেমিক পুরুষের নিকটে। এক হাতে শাড়ির কুচি ধরে দৌড়ে চলে গেল ক্লাসের দিকে। আবিরও প্রস্থান করলো ধীর পায়ে। আবিরের প্রস্থানের দিকে তাকিয়ে লিজা অশ্রু বিসর্জন দিতে দিতে বিড়বিড় করলো, ভালোই হলো আবির ভাই আমার পাগলামিটা পোস্টার পাওয়ার আগেই আপনার মনের কথা জেনে গেল। পাঞ্জাবিটা আমাকে কেমন লাগছে? উগান্ডার মতো লাগছে। আগে বল আমাকে কেমন লাগছে? তোকে অস্ট্রেলিয়ার জঙ্গলের আদিবাসীদের মতো লাগছে। তোর কথায় শাড়ি পরে আসলাম আর তুই এগুলা বলতেছস? তোর শাড়ির মায়ের বাপ। আমি বাড়ি যাইতাছি। ওরে বাবা, নিজে বললে দোষ না, আর আমি কিছু কইলেই আগুনের ফুলকি হয়ে যায়। বেবি মানুষ মনে মনে বলল আলভি। মিষ্টি জেদ করে ধূপধাপ পা ফেলে চলে যাচ্ছে। হঠাৎ শাড়ির সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নিলে আলভি হাত টেনে ধরে তার বুকের মাঝে আগলে নিল। মিষ্টি আলভির বুকে মাথা রেখে সব রাগ ভুলে গেল। আদুরে কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে বললি না তো? আলভি মিষ্টির থুতনি ধরে মুখটা উপরে তুলল। চোখে চোখ রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, শাড়িতে তোকে শুভ্র পরীর মতো লাগছে। তোর সুশ্রী আদল নয়ন জুড়িয়ে দিয়েছে। ওই মায়া ঘেরা মুখের আদল হৃদয় তোলপাড় করে দিচ্ছে। মন চাইছে ওই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিই সারা জীবন। আলভি মিষ্টির হাতটা নিজের বুকের উপর রাখলো। দেখ মিষ্টি, তোর সর্বনাশা রূপ আমার বক্ষ স্পন্দন থমকে দিয়েছে। বর্তমান মিষ্টি মনমারা হয়ে ভার্সিটির মাঠে বসে আছে। আলভি আর তানজিল দূর থেকে তাকিয়ে আছে। একজন তাকিয়ে আছে ভালোবাসার দৃষ্টিতে, একজন তাকিয়েছে কামনার দৃষ্টিতে। আলভি মিষ্টিকে নিয়ে শঙ্কিত। তার ভাইয়ের নজর যখন মিষ্টির উপর পড়েছে, যে কোনো মূল্যে সে মিষ্টির ক্ষতি করতে চাইবে। সেদিন সুমা জিজ্ঞেস করে সত্যিটা জানতে না পারলে কত বড় ক্ষতি হয়ে যেত। দূর থেকে কিভাবে মিষ্টিকে রক্ষা করবে? তার চোখের আড়াল হলেই যে মিষ্টির বিপদ। আর কোনো রাস্তা নেই, মিষ্টিকে বাঁচাতে হলে এই কাজটা করতেই হবে। উঠো মিষ্টি। মিষ্টির হাত টেনে আলভি তাড়া দিতে লাগলো। মিষ্টি বিরক্তিতে আলভির হাত ছাড়ি দিয়ে ফেলে দিল। আপনারও দেখি চরিত্রের সমস্যা আছে। কথায় কথায় সুযোগ পেলে গায়ে হাত দিতে আসেন। এগুলো বলার অনেক সময় পড়ে আছে। আমার সাথে চল। আপনার সাথে যাব মানে বুঝলাম না। আমি তোকে বিয়ে করবো আজ, এক্ষুনি। ওয়েট ওয়েট, তুই তুকারি করছেন কেন? খোলসের আড়ালে কি থাকতে কষ্ট হচ্ছিল? সব তোকে পরে বুঝিয়ে বলবো, চল এক্ষুনি। থাপ্পড় চেনেন? মাথা ঠিক আছে আপনার? আপনাকে আমি ঘৃণা করি, শুধুমাত্র ঘৃণা ছাড়া আপনার জন্য কোনো কিছু অবশিষ্ট নেই। ভুলে আর কখনো বাজে কথা বলতে আমার সামনে আসবেন না।
কথাগুলো বলেই মিষ্টি চলে গেল। মিষ্টির দিকে শীতল চাহনি নিক্ষেপ করে আলভি বিড়বিড় করলো, ভালোবাসা আমায় নির্লজ্জ বানিয়ে দিয়েছে মিষ্টি। তুই যতবার প্রত্যাখ্যান করবি ততবার আমি তোর সামনে এসে বেহায়াদের মতো দাঁড়াবো। কথা দিলাম ভালোবাসলে নির্লজ্জের মতোই ভালোবাসবো। শহরের কোলাহলপূর্ণ রাস্তায় জীর্ণ শীর্ণ হয়ে হাঁটছে মিষ্টি। নীরবে নিভৃতে মনের মধ্যে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগে আলভির বলা কথাগুলো এখনো মাথায় গেঁথে আছে। কথাগুলো মনে আসা মাত্রই রাগের শিরা উপশিরা দপদপ করছে। নিউরনের প্রতিটি কোষ সংকেত পাঠাচ্ছে, যেন কেউ কানের কাছে সাবধানী বাণী আওড়াচ্ছে। সাবধান, মিষ্টি একজন খুনি, একজন ধর্ষককে জিততে দিস না মিষ্টি। আলভিকে ছাড়িস না, কিছুতেই ছাড়িস না। মিষ্টি আনমনেই কান্না করে দিল। চাপা কান্না শুধু চোখে ফুটে উঠল, মুখের অবয়ব হয়ে উঠল দুর্বোধ্য বজ্রপাতের ন্যায় কঠিন। নিজের জীবনের কোনো মায়া নেই এখন, আর না আছে পেছুটান, না আছে ভালোবাসার মানুষ, না আছে আপনজন। সব হারিয়ে নিঃস্ব অষ্টাদশী এই নারী সুখের আশা করে না। বালুচার মরুভূমিতে প্রাণ সঞ্চালনের জন্য এক ফালি ছায়ার আশাও সে ছেড়ে দিয়েছে। দুচোখে শুধু প্রতিশোধের বিষাদময় অনুভূতি, যে অনুভূতিতে দগ্ধ হতে হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণে ক্ষণে। রাগ আর তীব্র প্রতিশোধের দহনে বুকের মধ্যে জ্বালা অনুভব হচ্ছে। কণ্ঠনালী রোধ হয়ে আসছে বারংবার। ফোঁস করে ঠিকরে পড়ল ভারী নিঃশ্বাস। তোকে আমি ছাড়বো না আলভি, আমার ঘৃণার অনলে তোকে পুড়িয়ে ছাই করে দিব। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে মিষ্টি। সেকেন্ডের আগা মাথায় পেছনে তাকাচ্ছে বারবার, যেন মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। সামনের শুনশান গলিটা পেরোলেই মিষ্টির বাড়ি, কিন্তু বারবার মনে কুটাচ্ছে। গলিতে পা রাখতে আজ কেমন ভয়ে ভয়ে লাগছে। এমন তো আগে কখনো লাগেনি। তবে কি কোনো বিপদ অপেক্ষা করছে? যতই সাহসী হোক না কেন, সে একটা মেয়ে। মেয়েলি মনে সবসময় একটা ভয় বিরাজ করে, কিন্তু আজ সে ভয়টা মনে জেঁকে বসেছে। শুনশান গলিতে পা রাখতেই বড় বড় ঢোক গিলল কয়েকবার। সচেতন দৃষ্টিতে আশেপাশে তাকালো, কোনো মানুষজন তো দূর, একটা কুকুর বেড়ালো নেই রাস্তায়। নিজের ঘন নিঃশ্বাসের শব্দে যেন নিজেই ভয় পাচ্ছে, তবুও সাহস সঞ্চার করে পদ্ম যুগল দীর্ঘ করে এগিয়ে যেতে থাকলো। আকস্মিক পেছন থেকে পেশিবহুল হাতে তার মুখের রুমাল চেপে ধরলো কোনো এক আগন্তুক। টিপ টিপ করে চোখ খুলল মিষ্টি। ঘন কালো চোখের পাপড়ি ঝাপটে এদিক সেদিক পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। হঠাৎ দেয়ালে লাগানো আলভি ওয়াহিদের একটি ছবির দিকে তাকিয়ে ললাটে ভাঁজ পড়ল। বিস্ময়ের রেশ লেপটে এলো চোখে। রুক্ষ খুস্কো ঠোঁট নাড়িয়ে বলল, তবে আলভি ওয়াহিদ আমাকে তুলে নিয়ে এসেছে। আকাশ পাতাল ভাবনার মাঝে হাট করে দরজা খোলার শব্দ হলো। মিষ্টি তড়িৎ সেদিকে তাকিয়ে আগে মুখটা রক্তবর্ণ করে ফেললো। আলভি বাঁকা হাসলো, চেয়ারে ফুটে উঠলো আত্মগরিমা। মিষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলা শুরু করলো, মিষ্টি, আগে তুমি একটা ভিডিও দেখে নাও, তারপর যা ইচ্ছে বলো। কেমন? মিষ্টি ভুরু কুচকালো খানিক, তবে নিশ্চুপ ভঙ্গিতেই বসে রইল। আলভি ব্যস্ত হাতে ল্যাপটপ অন করলো। মিষ্টি ল্যাপটপের দিকে তাকিয়ে চমকে উঠল। অপর পাশে ভিডিও কলে রয়েছে তানজিল। চারপাশে ব্যাকগ্রাউন্ড দেখে মিষ্টি বুঝে গেল তানজিল মিষ্টির বেডরুমেই বসে আছে। হঠাৎ তানজিল ক্যামেরা ঘুরিয়ে দৃশ্যমান করলো সুমার চিত্রপট। বুকে ওড়না নেই, কেমন এলোমেলো হয়ে শুয়েছে। জানোয়ারটা সুমার কিছু। মিষ্টি রেগে আলভির গলা চেপে ধরলো, শয়তান, সুমার কিছু হলে তোকে আমি খুন করে ফেলবো। আলভি উচ্চস্বরে হেসে উঠল। আলভির হাসির শব্দ মিষ্টির কান ঝাঝা করছে। আলভি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, নিজের ভালো পাগলেও বোঝে মিষ্টি, আর তুই বুদ্ধিমতী মেয়ে হয়ে বুঝিস না কেন? তুই যে বাঘের গুহায় ঢুকে বাঘের সাথেই লাগতে এসে নিজেই বিপদে জড়িয়ে গেছিস, তোর কি জানা আছে? আমি ছাড়া তোর গতি নেই মিষ্টি। আমাকে বিয়ে করে নে, সব ঠিক করে দেবো। ভালোয় ভালোয় রাজি হয়ে যা। তুই একটা ধর্ষক, একটা খুনি, তোকে আমি ঘৃণা করি জানোয়ার। আমি কিছুতেই বিয়ে করব না। ওই সুমা না কি নাম মেয়েটার, সে কেন ঘুমিয়ে আছে জানিস? কড়া ডোজের ওষুধ দিয়েছি। এখন যদি তানজিল সব কিছু লুটেও নেয়, ওই মেয়ে টেরও পাবে না। এখন সব তোর হাতে। হয় আমাকে বিয়ে করবি, না হয় তোর বান্ধবীর ইজ্জত বিনিময় করবি। কোনটা চাস বল? জানোয়ার, তোকে আমি খুন করে ফেলবো। ভুলেও নিজের জীবনে আমাকে জড়াস না, পরিণাম খুব ভয়ঙ্কর হবে। সে বিয়ের পর তোর প্রেমে এমনিতেই মানা পড়বো। আগে ভালো ভালো বিয়েতে রাজি হয়ে যায়। মিষ্টির চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। তার জন্য নিরাপরাধ মেয়েটা শাস্তি পাক, সে সেটা কখনোই চায় না। উঁচু কণ্ঠস্বর একটু নিচু করে মিষ্টি টলমলে চোখে তাকালো আলভির দিকে। আলভির মন গলল না, রাশভারী কণ্ঠে শুধালো, রাজি তো নাকি? মিষ্টি নিশ্চুপ নিষ্পলক শূন্যে তাকিয়ে থেকে ছোট্ট করে বলল, রাজি। এদিকে মিষ্টিদের বাড়িওয়ালার সুযোগ পেয়ে গেল সুমার করা সেদিনের অপমানের জবাব দিতে। দাঁতে দাঁত চেপিয়ে প্রতিহিংসা জলে পুড়ে পড়ল। দিন দুপুরে ঘরে ছেলে নিয়ে এসব ফুর্তি করবি, আবার বাজে কথা কন যাইতো না?
আজকে আমি ছোট তুইলে ছাড়মু। ভদ্রমহিলা কলোনির সব মানুষকে একসাথে জড়ো করে সোমাদের দরজা ধাক্কাচ্ছে। বাইরে মানুষের চিল্লাচিল্লি শব্দে সোমার ঘুমটা একটু একটু করে ভাঙলো। নিজের শরীরের উপর ভারী বস্তুর উপস্থিতি টের পেল, তবে চোখ মেলে তাকানোর শক্তি পেল না। ঘুমের কারণে মস্তিষ্ক সচল করতে পারছে না। ঘুমের ঘরে সুমো তার উপর প্রভাব বিস্তার করা বস্তুটিকে মৃদু ধাক্কা দিচ্ছে। এদিকে কলোনির মানুষ খেপে গিয়েছে। চিল্লাচিল্লি করে দরজা না খোলায় দরজা ভাঙার জন্য উঠে পড়ে লাগলো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। অতঃপর সামনে ঘটিয়মান দৃশ্য দেখে সবাই ঘৃণায় চোখ বন্ধ করে ফেললো। বাড়িওয়ালা মহিলা ঘৃণিত কণ্ঠে বলতে লাগলো, ছ্যা ছ্যা ছ্যা, চরিত্রহীন মাইয়া বেড়া লইয়া ঘরের মধ্যে নষ্টামি করতেছে। তানজিল কুরুর হাসলো। এতক্ষণ এটার অপেক্ষাতেই ছিল। এই অহংকারী তেজিমের তেজ ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্যই এত কিছু, নইলে কি আর সাধেই কাকতারুয়াকে স্পর্শ করতে চায়? নাক ছিটকালো তানজিল, সবার উদ্দেশ্যে বলল, কে আপনারা? আমাদের ঘনিষ্ঠ মুহূর্তে বিরক্ত করার অধিকার কে দিল? কলোনিবাসী আর একটু তেতে গেল। একজন ফোঁসফোঁস করতে করতে বলল, তোমাকে সাহস কেমনে হয় এই কলোনিকে নোংরা করার? তোমাদের নোংরামির জন্য পুরো কলোনি কুলসিত হয়ে গিয়েছে। খুব কাছ থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনে সুমা টলতে টলতে উঠে বসলো। টিপ টিপ করে খুলছে আর বন্ধ করছে চোখ। মস্তিষ্ক আগের ন্যায় সচল হয়েছে। গঙ্গানিশ্বরে ঠোঁট নাড়িয়ে বলতে থাকে, কে? কোথায়? আমি? কি হয়েছে? তানজিল আবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের কলোনির মেয়ে আমাকে ডেকেছে, তাই আমি এসেছি। আপনাদের যা করার করুন, আমি বাহিরের মানুষ, বাইরে চলে যাচ্ছি। বলেই হাঁটা শুরু করলো। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে কলোনির যুবক ছেলেপুলেরা তাকে আটক করলো। দড়ি দিয়ে বেঁধে দিল হাত পা। আমাদের কলোনিতে এসে নষ্টামি করে জিন্দা যাইতে পারবি না ছেলে। এই মাইয়ারে বিয়ে কইরা সাথে নিয়ে যাবি। তানজিল রেগে গেল। আপনারা জানেন আমি কে? ওবায়দুল ওয়াহিদের ভাগ্নে আমি। মামা জানতে পারলে এই কলোনি মাটির সাথে মিশিয়ে দিবে। কলোনিবাসী এবার পুরোপুরি খেপে গেল। সবাই মিলে একের পর এক কিল ঘুষি মারতে শুরু করলো তানজিলকে। তানজিল উপায় না পেয়ে চিল্লাতে চিল্লাতে বলল, রাজি, আমি রাজি। এই মেয়েকে বিয়ে করব। সুমা নির্বিকার ভঙ্গিতে বসে থাকলো। সবই তার সুস্থ মস্তিষ্ক আন্দাজ করতে পারলো। কিন্তু এই অন্যায় ঠেকানোর মতো গলার জোর সে পাচ্ছে না। অতিরিক্ত ঘুমের লাই এখনো কাটিয়ে উঠতে পারছে না। তবুও গলায় শক্তি সঞ্চয় করে বলে ওঠে, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো বিয়ে করব না। বাড়িওয়ালা মহিলা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল সুমার গালে। কেন রে, শুইতে পারবি, বিয়া বইতে পারবি না? নষ্টামি করতে মন চাইলে বেশ্যা পারা যাইতি। আমাকে কলোনি নোংরা করার শাস্তি এখন ভোগ করতেই হইব। থাপ্পড়ে তোপে ঠোঁট কেটে পিস রক্ত বের হলো খানিকটা। অপমানে সুমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। যে নোংরা কাজ করার কথা সে স্বপ্নেও ভাবেনি, সেই কাজ না করেই এত শাস্তি ভোগ করতে হচ্ছে। ওপরওয়ালা কি কিছুই দেখতে পান না? এত নিষ্ঠুরতম অন্যায় মুখ বুজে সহ্য করে নিচ্ছে কিভাবে? এই অভাগিনী মাইয়া হইয়া জন্ম হওয়ার দোষে বাপ হারাইলো, মা হারাইলো তার স্বামী সংসার। বড় হইতে বা হইতে মাও মইরা গেল। বাপেরে খুঁজে পাওয়ার লইগা এই শহরে পাড়ি জমালো। কিন্তু এই শহর তাকে কিছু তো দিলই না, উল্টে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। হে আল্লাহ, তুমি কি শুনতে পাও না এই মনের আহাজারি? যে পুরুষ হাজার নারীতে আসক্ত, সে পুরুষকেই কিনা আমার ভাগ্যে লিখে দিলে। কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ বিধাতা? এর চেয়ে ভালো মরণ দাও। মৃত্যুকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত আমি। একটু পর কাজে চলে আসলো। তানজিল আবার বিয়ে নাকচ করতে চাইলে আরেক দফা মার খেয়ে নিল। অবশেষে দাঁত খিচিয়ে কবুল বলে দিল। কিন্তু সোমা কিছুতেই কবুল বলবে না। মরে গেলেও মরে যাবে, তবু এই নরপশুকে স্বামী হিসেবে কবুল করবে না। কলোনির কিছু মহিলা লাগাতার থাপ্পড় বসিয়ে দিতে লাগলো সুমার গালে। চুলের মুঠি চেপে ধরে এক প্রকার জোর করে উচ্চারণ করলো, কবুল। নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর আজ দশম শ্রেণীতে তাদের প্রথম ক্লাস। আলভিন নতুন স্কুল ড্রেস পরে এসেছে। সাদা শার্ট আর ব্লু প্যান্টে তাকে আগের দিনের থেকে একটু আলাদা লাগছে। যেন মনে হচ্ছে হঠাৎ করে বড় হয়ে গিয়েছে। বেটে সেটে ছেলেটার উচ্চতা আর একটু বেড়েছে। কণ্ঠনালীর পরিবর্তন হয়েছে। ইদানিং গলার কাছে একটা হাড়ের মতো অংশ বৃদ্ধি পেয়েছে। খালি চোখে যে কেউই এই পরিবর্তন ধরে ফেলতে পারবে। মিষ্টি, সুমি, মারিয়া, মিম সবার পরনেই নতুন স্কুল ড্রেস। শুধু লিজার ড্রেসটাই চেঞ্জ হয়নি। সেই ক্লাস 8 থেকে এই একই স্কুল ড্রেস পরে আসে প্রতিদিন। পিঠের কাছে একটা রিপো করার দাগ আছে। সেটা স্কার্ফ দিয়ে ঢেকে রাখে সবসময়। দিন দিন বড় হচ্ছে, উচ্চতা বাড়ছে। 2 বছর আগের স্কুল ড্রেসটাও ছোট হচ্ছে দিন দিন। তা নিয়েই লিজা যত চিন্তা, মনে মনে ভাবে আল্লাহ আল্লাহ করে এই বছরটা কোনোভাবে পার করতে পারলেই হয়। এখন আর আবির ভাইকে নিয়ে মনে কোনো অনুভূতির প্রশ্রয় দেয় না। আসতে চাইলেও অবান্তর অনুভূতিগুলো ছেড়ে ফেলে দেয়। কিন্তু সুমি আর আবির ভাইকে একসাথে দেখলে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এই চাপা যন্ত্রণার কারণ সে ঠিকই জানে, তবে স্বীকার করতে নারাজ।
সুমি আর আবির ভাইয়ের ব্যাপারটা মোটামুটি সবাই জানে। সুমি মনে মনে নিজেকে খুব ভাগ্যবতী মনে করে এত লাভিং কেয়ারিং একজন মানুষ পেয়ে। আজ আবির ভাই তাকে বাড়িতে যেতে বলেছে, তাও সবাইকে না জানিয়ে বলেছে সারপ্রাইজ আছে। সুমি তার সারপ্রাইজের কথা ভেবেই দিশেহারা, অপেক্ষা শুধু টিফিন পিরিয়ডের। সবগুলো মিলে ঠিক করেছে মোল্লাবাড়ির পুকুর ঘাটে যাবে। পুকুরে অনেক কচুরি আছে, মূলত সেগুলোই আনতে যাবে। কচুরির পাতা দিয়ে পুতুল বানাবে, তারপর বউ পুতুল খেলবে সবাই মিলে। যেই কথা সেই কাজ। টিফিনের ঘন্টা পড়ার সাথে সাথেই তারা সেখানে যাওয়ার তাড়া দেখালো, কিন্তু সুমি বাদ সেধে বলল সে যাবে না, তারা যেন চলে যায়। তার শরীরটা খুব খারাপ লাগছে। আসলে সে বুদ্ধি করেই যেতে বারণ করলো, কারণ সে তো যাবে তার স্বপ্নের পুরুষ আবির ভাইয়ের কাছে। ওর খারাপ লাগছে শুনে কেউ আর জোর করলো না। ঢিলে ঢালা পাজামা হাঁটু পর্যন্ত তুলে সবাই মিলে 1 হাঁটু পরিমাণ জলে নেমেছে কচুরি পাতা নেওয়ার জন্য। মিষ্টি উপরের এক সিঁড়িতে দাঁড়িয়ে আলভির 1 হাত টান রেখে ধরে আছে। লিজে আমি মারিয়া কচুরি পাতা ছিঁড়ে উপরে উঠে গিয়েছে, কিন্তু মিষ্টি আলভিকে উঠতে দিল না। 1 হাত দূরে একটা কচুরি ফুল মিষ্টির নজরবন্দি হলো। তার ওই ফুলটা চাই এবং আলভিকে যেভাবেই হোক এনে দিতে হবে। আলভি খুব কষ্ট করছে ফুলটা নাগাল পাওয়ার জন্য। মিষ্টির সুবিধা করতে আর একটু ঝুঁকে গিয়ে আলভির হাতটা শক্ত করে টেনে ধরলো। আলভিও মিষ্টির হাতের সাপোর্টে সামনের দিকে ঝুঁকে গেল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো। কুকুরকে মিষ্টি জমের মতো ভয় পায়। কুকুরের শব্দ শুনেই পিলে চমকে উঠলে চোখের পলকে আলভির হাত ছেড়ে চেঁচাতে চেঁচাতে ভোঁদড় লাগালো। এতক্ষণ মিষ্টির হাতের সাপোর্টে ঝুলে থাকা বেচারা আলভি পানিতে নাকানি চুবানি খেতে শুরু করলো। প্রচন্ড রাগে অষ্টজোড়া উঁচু করে বলল, মিষ্টির বাচ্চা, আমি শিওর তুই আমাকে পানিতে চুবিয়ে একদিন মেরে ফেলবি। এদিকে মিষ্টিও দৌড়াচ্ছে, কুকুরটাও দৌড়াচ্ছে। তবে কুকুর মিষ্টিকে ধাওয়া করে দৌড়াচ্ছে না, বরং মিষ্টির চিৎকারের ভয়ে উল্টো দিকে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। ওই কাল তোমাকে বলেছিলাম না শহর থেকে আমার ফ্রেন্ড এসেছে, ও হলো সেই ফ্রেন্ড। অদ্ভুত দেখতে ছেলেটি থেকে ইশারা করে আবির ওয়াহিদ সুমিকে পরিচয় করিয়ে দিল। সুমি চোখ তুলে একবার লোকটাকে দেখলো। অদ্ভুত, সত্যি অদ্ভুত দেখতে লোকটা। চুলগুলোর এক পাশ পুরো গোল্ডেন কালার করা দেখে মনে হচ্ছে বান্দরের পাত মারা জ্বালাই দিছে, নইলে নির্ঘাত ঠাডা পড়ছে। মনে মনে কথাগুলো ভেবেই সুমি হেসে কুটি কুটি হলো। বিরক্তি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে সালাম দিল। হঠাৎ করে আবির একটি পাতলা কাপড় দিয়ে সুমির চোখ বেঁধে দিল। সুমি একটু চমকে গিয়েছে, কিছু বলতেই যাবে আবির ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কোনো কথা নয়, কাল কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সুমি নিশ্চুপ হয়ে গেল। বুকের মধ্যে ধুকভুক ধুকভুক করছে, হৃৎপিণ্ডটা বেগতিক লাফাচ্ছে। কাপড়ের আড়ালে নয়নজোড়া পুলকিত হয়েছে খুশিতে, ঠোঁট জোড়া প্রশস্ত হয়েছে আপনা আপনি। সুমিকে আরেকটু অবাক করে দিয়ে আবির তার হাত দুটো বেঁধে দিল। বিস্ময়ে সুমি বাকরুদ্ধ হলো। আবির ঠিক কি সারপ্রাইজ রেখেছে সেটা বোঝার চেষ্টা করলো, কিন্তু ছোট্ট কাঁচা মস্তিষ্ক কিছুই যে আন্দাজ করতে পারল না। আবির সহসাই সুমিকে কোলে তুলে নিল। হঠাৎ এত নিখুঁত স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠল সুমির। চাতক পাখির ন্যায় ছটফট করতে লাগলো। মনের অজান্তেই কেন জানি মন চাইলো এই প্রেমিক পুরুষের গলাটা জড়িয়ে ধরতে, চোখে চোখ রেখে হারিয়ে যেতে অচিনপুরে। কিন্তু এই পুরুষ মানুষ তো চোখ হাত দুটোই বেঁধে দিল। সুমি নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল। ঠোঁট জুড়ে তার মিষ্টি হাসি ঠিকরে পড়ছে, কিন্তু এবার যেন তার আরো বেশি আশ্চর্য হওয়ার পালা, কারণ আবির তাকে খাটে শুয়ে দিয়ে তার ড্রেস খোলার চেষ্টা করছে। আবির চেষে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইছে। ক্লাস 10-এ পড়া বালিকা মেয়ে, আর কিছু না বুঝুক, তবে এটুকু ঠিকই বুঝেছে। তবে এই বুঝি ছিল আবির ভাইয়ের সারপ্রাইজ। সুমির খুব কান্না পেল, মুহূর্তেই চোখ ভেড়ে এলো জলে। চোখে বেঁধে রাখা কাপড়টাও ভিজে গিয়েছে। খুব কষ্ট করে রোধ হয়ে যাওয়া কণ্ঠনালী থেকে কষ্টটা গিলে নিয়ে সাবলীল কণ্ঠেই বলে উঠল, মাফ করবেন আবির ভাই, আমি এসব পাপ কাজ করতে পারবো না, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি চলে যাব। সুমির কথা শুনে আবির ব্যঙ্গ হাসলো, একটু ধমকি গলাতেই বলল, আমি কি তোমার মতামত জানতে চেয়েছি? চুপচাপ শুয়ে থাক। এতদিন মনের বিরুদ্ধে গিয়ে এত কাঠখড় পুড়িয়ে অভিনয় করলাম তো তোর এই শরীরের জন্যই। আবির ভাইয়ের কথাগুলো সুমির আত্মা কাঁপিয়ে দিল। মাথাটা যেন 1000 ভোল্টের শক খেলো। একই শুনছে সে, আলভি ভাই তার শরীরটার জন্য? ছি, আবির ভাই মানুষটা এত জঘন্য। এক মুহূর্তে সুমির সব এলোমেলো হয়ে গেল, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি করবে বুঝতে পারছে না। সুমি একটু চিল্লিয়ে বলল, আবির ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার এত বড় ক্ষতি করবেন না, আমি কথা দিচ্ছি আবির ভাই, আমি আর এইবারে গন্ডি পেরোবো না। আজকের পর থেকে এমনিতেও তোর আর আশা হবে না, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার পায়ে পড়ি আবির ভাই, আমাকে যাইতে দেন, আল্লাহর দোহাই লাগে। মা কি বেশি কথা কইতাছে, দেখতাছস না আবির? সব বাদলি মুখটা কি আমি বাঁধার জন্য রাখছিস? অতি পরিচিত কণ্ঠস্বরে এত বিশ্রী ভাষা শুনে
সুমির কলিজা শুকিয়ে গেল, মুখটা ফেটে যাচ্ছে ভয়ে তো বটেই, তবে তার চেয়ে বেশি কষ্টে। এই জানোয়ার লোকগুলো এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল, কি করে পারে এরা নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সর্বনাশ করতে? ভয়ে আতঙ্কে ঘূর্ণিঝড়ের ন্যায় দুমড়ে মুচড়ে তছনছ করে দিচ্ছে সব। চেনা প্রেমিক পুরুষের অপ্রত্যাশিত রূপ কণ্ঠরোধ করে দিয়েছে। চিৎকার দিয়ে নিজের সম্ভ্রম বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতে চেয়েও বিফলে গেল। তার আগেই আবির মুখে কাপড় বেঁধে দিল, কুকুরের ন্যায় টেনে হিসড়ে খুলে ফেলল তার লজ্জা নিবারণ বস্ত্র। গোঙানির আওয়াজ ছাড়া নিঃশব্দে রুমে আর কোনো শব্দ পাওয়া গেল না। উম্মাদের মতো আমির সুমির শরীরটাকে জখম করতে ব্যস্ত, যেন এতদিনের রাগ জেদ সব উপড়ে ফেলছে এই মেয়েটার শরীরের ওপর। হাত পা বাঁধা অসহায় সুমি ভালোবাসার মানুষের এমন ভয়ঙ্কর নির্যাতন কিছুতেই সহ্য করতে পারছে না। ভালোবাসা বুঝি এতই ভয়ঙ্কর হয়? ভালোবাসার মানুষ বুঝি এত নির্দয় হব? সব নিঃশেষ হয়ে গিয়েছে। চোখ বাঁধা কালো কাপড়টায় ভেসে এলো চার বান্ধবীর মুখ। সূক্ষ্ম যন্ত্রণায় এবার বুঝি বুকের মধ্যখানটা ছিদ্র হয়ে গিয়েছে। মনে মনে আহাজারি করতে লাগলো, তোদের কেন বলে আসলাম না রে? একবার যদি বলে আসতাম তাহলে তো তোরা এই জানোয়ারগুলোর মুখগুলো চিনে রাখতে পারতি। ও আল্লাহ গো, কেন আমার ভালোবাসার মানুষটাকে এমন ছলনাময়ী করলা? আমি তো ওর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছি। লাল বেনারসি পরে ওনার জন্য অপেক্ষা করার কথা ছিল আমার। ওনার স্পর্শগুলো হওয়ার কথা ছিল আদুরে মাখা ভালোবাসার। তোমার কাছে বিচার রইল, আল্লাহ গো, আমার স্বপ্নগুলো ধ্বংস করে দেয়া মানুষটাকেও তুমি ধ্বংস করে দিও। ক্ষুধার্ত বাঘের মতো নিজের মনের সমস্ত তৃপ্তি মিটিয়ে আবির সরে গেল সুমির ছোটখাটো আশার হয়ে থাকা শরীরটার উপর থেকে। তারপর সুমি আওয়াজ পেলে আরো একজন প্রবেশ করেছে। এলোমেলো বিধ্বস্ত মস্তিষ্ক হিসেব মেলানোর আগেই লোকটা ঝাঁপিয়ে পড়ল আবার। লোকটার খোঁচা খোঁচা দাড়ি আর শক্ত ভাবের স্পর্শ পেয়ে সুমি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এ যে ভালো আঙ্কেল, তার আর বুঝতে অসুবিধা হলো না। এত ভারী একজন মানুষের দ্বিতীয়বার আর সহ্য করতে পারল না। সুমি কাপড়ে বাঁধা দুঠোঁট কামড়ে কামড়ে রক্ত ঝরে পড়ছে তার। তারপর আরেকবার তৃতীয় দফা নির্যাতন শুরু করলো আবিরের বন্ধু। গত 1 ঘন্টা ধরে তাণ্ডব হওয়া শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে। মুহূর্তেই দূর থেকে স্কুলের ঘন্টার আওয়াজ ভেসে এলো। খবর দিল টিফিনের সময় শেষ। সেই সাথে বুঝি বার্তা এলো এই পৃথিবীতে সুমির সময় শেষ। সুমি এলোমেলো অসাড় হয়ে যাওয়া পা দুটো টেনে নিয়ে সিঁড়ি ধরে উঠে গেল স্কুলের ছাদে। দূর থেকে দেখলো তার 4 বান্ধবী খিলখিল করে হাসতে হাসতে স্কুলের দিকে আসছে। শেষবারের মতো দেখে নিল প্রাণপ্রিয় বন্ধুগুলোকে। চোখ বন্ধ করে নিল, সহসায় গড়িয়ে পড়ল নোনা পানি। ভেসে উঠল মা বাবার মুখের আদল। কলিজাটা ছেদ করে উঠল। ঠোঁট ভেঙে কান্না করে বিড়বিড় করে বলল, ক্ষমা করে দিও আমায়, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমার বেঁচে থাকাটা তোমাদের জীবনে অভিশাপ হয়ে ঝরবে, আমি সেটা সহ্য করতে পারবো না। 4 বান্ধবীর হাতে কচুরি পাতা হেলে দুলে গল্প করতে করতে এগিয়ে আসছে। সুমির জন্য নিয়েছে কয়েকটা। ছুটির সময় যাওয়ার পথে খেলবে। হঠাৎ মিষ্টির চোখ গেল স্কুলের ছাদে সুমির দিকেই। প্রফুল্ল চিত্তে কণ্ঠ উঁচু করে ডাক দিল। বাকি শব্দটুকু মুখে আটকেই গেল। ততক্ষণে সুমির দেহখানা বিকট শব্দ করে পড়ে গেল 4 বান্ধবীর পায়ের কাছে। গদগদ শব্দ করে মুখ থেকে রক্ত বমি হলো। প্রিয় বান্ধবীর রক্তে আলতো রাঙা হলো তাদের পা। 4 বান্ধবী হতবাক, নিশ্চুপ, নির্বাক, নিশ্চল, নিষ্পলক চোখে শুধু চেয়েই রইল। এই মুহূর্তে তাদের ঠিক কি করা উচিত যেন সব এলোমেলো হয়ে গেল। উবে গেল সমস্ত ভাবনা। পাথরের মতো নোনা জমে গেল আর একজন। অতঃপর গগন বিধারী চিৎকারে কাঁপিয়ে তুলল আকাশ বাতাস। 4 বান্ধবী আর্তনাতে ভিড় জমে গেল স্কুল ক্যাম্পাসে। কিশোরী মনের নিষিদ্ধ অনুভূতিগুলো আজ রক্ত সিক্ত করে দিয়ে সুমি পাড়ি জমালো পরাপারে বর্তমান। অতীতের নির্মম স্মৃতি মনে করে মিষ্টি চিৎকার কেঁদে উঠল। দেওয়ালের সাথে একের পর এক বাড়ি দিতে দিতে কপাল থেকে শুরু হলো রক্তক্ষরণ। তার বান্ধবীদের খুনির সাথেই আজ তার বিয়ে হলো। এর চেয়ে আক্ষেপের বিষয় আর কিছু যে হতে পারে না। তবে কি আলবি ও আইত আমাকে হারিয়ে দিল? কপাল ফেটে রক্ত লেপটে গিয়েছে মুখাবয়বে। রাগে নাকের ডগা লাল হয়ে গেছে। থুতনিতে স্থান পাওয়া টোলটাতে রক্ত গিয়ে জমাট বেঁধেছে। নিজের সাথে ভয়ঙ্কর তাণ্ডব করে রক্তরাঙা লাল ঠোঁট জুড়ে বাঁকা হাসিতে অগ্নি ছড়ালো। অতিরিক্ত রক্তক্ষরণে সাহসে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। বাড়ির কাজের লোক রহমান হাঁক ছেড়ে রাবেয়া বুবুকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলো। রহমানের ডাক শুনে হাওয়া বেগম আর রাবেয়া বুবু রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে বের হলেন। রহমান উৎকণ্ঠা নিয়ে বলল, বুবু, তোমার পোড়া বিয়ে করাই বউ নিয়ে আইছে। রহমানের কথা শেষ না হতেই তানজিল গটগট পায়ে ঘরে ঢুকলো। এক নজরে মায়ের দিকে তাকিয়ে সোজা উপরে চলে গেল। নিজের মুখে মারের দাগগুলো কালশেটে হয়ে আছে। তানজিলের পেছন পেছন ঘরে প্রবেশ করলো সুমা। রাবেয়া বেগম সুমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তানজিম তোমাকে বিয়ে করেছে? রাবেয়ার কণ্ঠে ঘৃণার ছাপ বুঝে গেল। উত্তরের সুমা কিছুই বলল না। হাওয়া বেগম এগিয়ে গিয়ে সুমার হাত ধরে ভারী মিষ্টি কণ্ঠে শুধালো, নাম কি মা তোমার? সুমা লঘু কণ্ঠে বলল, সুমা।
রাবেয়া বেগম এগিয়ে এসে তাচ্ছিল্যের স্বরে বললেন, দেখছো ভাবি কি কালো এই মেয়ে, আমার তানজিম কি দেখে এই মেয়েকে বিয়ে করে আনলো। সময় একটু তেতে গেল। গায়ের রং নিয়ে কথা বলা তার পছন্দ হলো না। চোখ মুখ কঠিন করে দু কদম এগিয়ে এসে রাবেয়া বেগমের মুখের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ক্রোধিত কণ্ঠে বলে ওঠে, যেই ছেলে জন্ম দিয়েছেন সে কি সাদা কালা বাছাই করে তার তো কেবল শুতেই পারলেই হলো।